আমরা রেসপিরেশন বা শ্বসন এই টপিকটা শুরু করব। তো শ্বসন কি, অর্থাৎ শ্বসনের সংজ্ঞা বা ডেফিনেশন, সেটাতে হচ্ছে শ্বসনটা হচ্ছে জীবের ক্ষেত্রে একটা অনেকটা বড় অংশ কাজ করে হচ্ছে শ্বসন। এই যে আমরা খাদ্য খাই, খাদ্যটা কেন খাই? আমরা শক্তি পাবার জন্য খাদ্যটাকে পাই। তো এই যে খাদ্যের মধ্যে থেকে যে শক্তিটা বের করে আনা এবং সেই শক্তিটা আমাদের জীবন ধারণের জন্য যে বিভিন্ন যে প্রক্রিয়া, বিপাকীয় কাজ বা আমাদের চলন গমন, এই সব কিছুর জন্য যে গতিশক্তি বা অন্য কোনো ক্ষেত্রে তাপ শক্তি, এই সমস্ত খাদ্যের সেই স্থৈতিক শক্তিটাকে ব্যবহার্য শক্তিতে পরিণত করার জন্য কিন্তু এই শ্বসনটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো এই শ্বসনটা দুটো পদ্ধতিতে হয়, অর্থাৎ শ্বসনের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে বহিঃশ্বসন, অপরটা হচ্ছে অন্তঃশ্বসন। তো এদের কাজটাও আলাদা। কাজটা কি? এই যে আমরা খাদ্যটাকে, খাদ্য বা খাদ্য বস্তু, সেটাকে ভেঙে আমরা শক্তি পাচ্ছি। তো সেই শক্তিটা যে পাচ্ছি, অর্থাৎ খাদ্যবস্তুটা জারণের ফলে খাদ্যস্থ স্থৈতিক শক্তি থেকে ব্যবহার উপযোগী শক্তিটা তৈরি হচ্ছে। তো সেই খাদ্যের জারণের জন্য আমাদের বিভিন্ন গ্যাস, অর্থাৎ অক্সিজেন, মেনলি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড প্রকৃতির সাথে বাতাস থেকে আদান প্রদান করতে হয়। তো এই বহিঃশ্বসন দিয়ে কি হয়? বহিঃশ্বসন কি করে? প্রকৃতি থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানে সাহায্য করে, অর্থাৎ শরীরের সাথে বাহ্যিক পরিবেশের একটা সংযোগ স্থাপন করে, গ্যাসীয় বিনিময় করে। আর অন্তঃশ্বসনে কি হয়? যে অক্সিজেনটা শরীরে ঢুকলো, সেই অক্সিজেনটাকে কাজে লাগিয়ে কোষের ভেতরে গিয়ে আমাদের খাদ্যটাকে জারিত করে খাদ্য থেকে শক্তি তৈরি করে। তাহলে এই দুটো পদ্ধতি বোঝা গেল। তাহলে বহিঃশ্বসনের দ্বারা বা বহিঃশ্বসন পদ্ধতির দ্বারা যে কোনো জীব পরিবেশের সাথে, পরিবেশের থেকে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড কি আদান প্রদান করে। আমরা জানি যে প্রাণীরা অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, আর উদ্ভিদরা কি করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন বর্জন করে। তো এই হলো বহিঃশ্বসন। এখন এই যে প্রকৃতির থেকে আমাদের গ্যাসীয় আদান প্রদানটা করতে হবে, সেই কারণে আমাদের কি থাকে? যেটা থাকে, যেটা শ্বসনে সাহায্য করে, তাদের আমরা বলি হচ্ছে শ্বাস অঙ্গ। তো এই শ্বাস অঙ্গটা তাহলে কি? শ্বাস অঙ্গটা হচ্ছে যে সমস্ত জীবদেহের যে সমস্ত অঙ্গগুলো পরিবেশ থেকে গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে, তাদের আমরা বলি হচ্ছে শ্বাসঅঙ্গ। তো এই শ্বাসঅঙ্গগুলোর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। যে কোনো অঙ্গ কিন্তু শ্বাসঅঙ্গ হতে পারবে না, প্রত্যেকটা জীবে নির্দিষ্ট কিছু শ্বাসঅঙ্গ থাকে, সেটা আবার বিভিন্ন জীবে বিভিন্ন রকম হয়। তো শ্বাসঅঙ্গের একটা প্রধান বৈশিষ্ট্য কি হবে? সেটাকে অনেকটা বিস্তৃত এরিয়া যুক্ত হতে, মানে অনেকটা এরিয়া, বড় এরিয়া জুড়ে হতে হবে, অর্থাৎ বিস্তৃত তল বিশিষ্ট হতে হবে। বিস্তৃত তল বিশিষ্ট কেন? যত বিস্তৃত হবে সেটা ব্যাপন প্রক্রিয়ায় যতটা বেশি জায়গা থাকবে, ততটা বেশি জায়গা জুড়ে আমার অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডটা শোষণ বা বর্জন হবে। সেই কারণে আমার কি দরকার? বিস্তৃত তল বিশিষ্ট শ্বাসঅঙ্গ হলে সেটা বেশি কার্যকর হয়। আর কি? যেহেতু বেশিরভাগ জীবের ক্ষেত্রে এই যে শ্বাস বায়ু, অর্থাৎ অক্সিজেনটা যে প্রবেশ করে দেহের মধ্যে, তারপরে সেটা রক্ত বা মানে সংবহন তন্ত্রের যে বিভিন্ন
তরল, রক্ত বা লসিকা এই সমস্ত তরল দ্বারা বিভিন্ন কোষে কোষে ছড়িয়ে পড়ে। তার জন্য এই যে শ্বাস অঙ্গগুলো রক্ত জালক বিশিষ্ট হলে ভালো হয়। আর কি, এই শ্বাস অঙ্গগুলোর সেলগুলো যদি এপিথেলিয়াল সেল হয় তাহলে কি হয়, শ্বাস অঙ্গগুলো খুব ভালোভাবে ব্যাপন পদ্ধতির দ্বারা এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা করতে পারে। তাহলে এপিথেলিয়াল কোষ বিশিষ্ট হলে শ্বাসঅঙ্গ ভালো হয়। আর কি, আর একটা বলা হয় যে জলজ যে বিভিন্ন উদ্ভিদ আছে এসবের ক্ষেত্রে তাদের শ্বাসঅঙ্গগুলো যদি ভেজা হয় অর্থাৎ সিক্ত হয় তাহলে ধরা হয় যে গ্যাসীয় বিনিময় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সেটা ব্যাপন পদ্ধতিতে যেটা হচ্ছে সেটা ভালো হয়। তাহলে এইগুলো হচ্ছে শ্বাসঅঙ্গগুলোর কিছু বৈশিষ্ট্য। এই শ্বাসঅঙ্গ গুলোর শ্বাসঅঙ্গ বা শ্বসন যে তল অর্থাৎ যার মাধ্যমে শ্বসনটা হবে, তো তাদের যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে জীবের শ্বসনটা ভালো হয় অর্থাৎ বহিঃশ্বসনটা ভালো হয়। তাহলে এবার আমরা প্রাণী আর উদ্ভিদের শ্বসন বা শ্বাস অঙ্গের কিছু বিভিন্ন রকম যে শ্বাস অঙ্গ উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে আলাদা আলাদা রকম হয় সেগুলো নিয়ে একটু দেখব। তাহলে প্রথমেই হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের শ্বাস অঙ্গ। তো এখন আমরা কি জানি, উদ্ভিদের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে উদ্ভিদরা কিন্তু সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজেরাই অক্সিজেনটা তৈরি করতে পারে, এইটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে প্রাণীর থেকে উদ্ভিদরা তারা অনেক সরল খাদ্য গ্রহণ করে, ফলে সেই সরল খাদ্যগুলো ভাঙার জন্য তাদের বিপাকীয় হারটা বিপাক হারটা প্রাণীদের থেকে কিন্তু অনেকটা কম হয়। মানে উদ্ভিদের ক্ষেত্রে খাদ্য ভেঙে শক্তি তৈরির জন্য অনেক কম শক্তির প্রয়োজন হয়। তো সেই কারণে উদ্ভিদের কিন্তু সেরকম ভাবে কোনো নির্দিষ্ট শ্বাস অঙ্গ নেই, কিন্তু তাও উদ্ভিদের নিজস্ব কিছু অঙ্গ শ্বাস অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে কি বললাম যে উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু বিপাকের হারটা প্রাণীদের তুলনায় কম এবং উদ্ভিদরা যেহেতু নিজেরাই অক্সিজেন নিজেদের দেহে তৈরি করতে পারে, সেই জন্য উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শ্বাসঅঙ্গ থাকে না, তাদের কিছু কিছু অঙ্গ শ্বাস অঙ্গ হিসেবে গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে। তো সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র আমরা সবাই জানি, পড়েছি, বাষ্পমোচনেও পড়েছি। এরকম পাতায় থাকে দুটো গার্ড সেল দ্বারা, এই দুটো রক্ষী কোষ দ্বারা মাঝখানে যে ছিদ্র মতো অংশ সেটা হচ্ছে পত্ররন্ধ্র। সেটার মাধ্যমে আমরা জানি যে গ্যাসীয় আদান প্রদান হয়, ফলে বাষ্পমোচন হয়, ঠিক আছে, সালোক সংশ্লেষেও কাজে লাগে। তো এই পত্ররন্ধ্রের মাধ্যমেই উদ্ভিদ মেনলি 90% গ্যাসীয় আদান প্রদান অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবেশের সাথে আদান প্রদান করে। 2 নম্বরে যেটা সেটাও আমরা পড়েছি, সেটা হচ্ছে লেন্টিসেল। লেন্টিসেল হচ্ছে কি, আমরা পড়েছিলাম যে বৃক্ষ বা গুল্ম জাতীয় কিছু উদ্ভিদের কাণ্ডে যখন উদ্ভিদগুলো পরিণত হয়ে আসে তখন সেই উদ্ভিদের কাণ্ডে বা কোনো কোনো ফলের ফল ত্বকে আপেলের ফলের যে খোসা বা নাশপাতি এগুলোতে ভীষণ ক্ষুদ্র ক্ষুদ্র যে ছিদ্র ছিদ্র অংশ থাকে সেইগুলো কিছুটা এই শ্বাসঅঙ্গ হিসেবে কাজ করে, অর্থাৎ গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে। সেটা আমরা লেন্টিসেল পড়েছি। আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে শ্বাসমূল। সেটাও আমরা শুনেছি। শ্বাসমূলগুলো কি, ম্যানগ্রোভ যে উদ্ভিদগুলো আছে, সুন্দরী, গরান, গেওয়া, এই যে সমস্ত উদ্ভিদগুলো টোটালি লবণাক্ত জলে বা লবণাক্ত এরিয়াতে থাকে, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে থাকে, সুন্দরবনে থাকে, তো সেই গাছগুলো এমন সেই উদ্ভিদগুলো যে অঞ্চলে থাকে সেখানকার মাটিতে এত বেশি লবণ থাকে
লবণের পরিমাণ এত বেশি থাকে যে সেখানকার উদ্ভিদগুলোর মূল থেকে ঠিকমতো শ্বাসকার্য চালানো যায় না। সেই জন্য সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, মূলগুলো অভিকর্ষের বিরুদ্ধে গিয়ে এই রকম মাটির ওপরে উঠে আসে। ঠিক আছে, মাটির ওপরে উঠে আসে। মাটির ওপরে উঠে এসে কি করে, একদম বাতাস থেকে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো এই শুধুমাত্র শ্বাসকার্য চালানোর জন্য অভিকর্ষের বিরুদ্ধে মূল যখন মাটির ওপরে চলে আসে তাদেরকে আমরা কি বলি, শ্বাসমূল বা নিউম্যাটোফোর। তো এই শ্বাসমূলের গায়ে যে ছোট ছোট ছিদ্রগুলো থাকে যেগুলো দিয়ে গ্যাসীয় আদান প্রদান হয় সেগুলোকে কি বলে, শ্বাস ছিদ্র বা নিউম্যাথোড বলে। তাহলে এটা হচ্ছে মেনলি লবণাম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ, সুন্দরী, গড়ান, গেওয়া এগুলোতে থাকে। তো বিভিন্ন প্রকার উদ্ভিদের মধ্যে এই তিনটে প্রসেসেই এই বহিঃশ্বসনটা সম্পন্ন হয়। এবার আমরা আসবো সব থেকে যেটা ভার্সেটাইল, সেটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে, প্রাণীর শ্বাসঙ্গ। তো প্রকৃতিতে প্রাণীর ভ্যারাইটি প্রচুর। ঠিক আছে, এককোষী থেকে সবচেয়ে উন্নত মানুষ বহুকোষী। তো সেই কারণে তাদের এই শ্বাসঙ্গগুলো ধীরে ধীরে কমপ্লেক্স হয়েছে, স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি বেড়েছে। তো প্রথমেই হচ্ছে লিখবো হচ্ছে দেহ তল বা বডি সারফেস। তো সেগুলো কাদের, সেগুলো একদম অনুন্নত এককোষী যে প্রাণী আছে, অর্থাৎ অ্যামিবা, হাইড্রা, স্পঞ্জ, এরা কি করে, এদের ক্ষেত্রে দেহগুলো একটাই কোষ দিয়ে গঠিত বা প্রচন্ড অনুন্নত। একটা কোষ দিয়ে, যে কোষটা দিয়ে গঠিত, সেই একটা কোষের মধ্যেই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পৌঁছলেই চলবে, কোষটার জীবন চলে যাবে, প্রাণীটার জীবন চলে যাবে। তো সেই জন্য সেই সমস্ত প্রাণীর ক্ষেত্রে কি হয়, গোটা বডি সারফেসটাই অর্থাৎ দেহ তলটাই এই শ্বাসঙ্গ হিসেবে কাজ করে। এবং এই দেহ তলে কি থাকে, ছিদ্র ছিদ্র অংশ থাকে। তো সেই সমস্ত ছিদ্রগুলো দিয়ে তারা তাদের শ্বাস কার্যটা চালায় বা বহিঃশ্বসন যেটা সেটা সম্পন্ন করে। তো এই হয়ে গেল দেহ তল। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে দেহ ত্বক, বা যেটাকে আমরা কি বলবো, স্কিন বলবো। তো সেটার মাধ্যমে কারা, তার থেকে একটু উন্নত যখন আমরা আসবো কেঁচো। কেঁচো হচ্ছে মেনলি এই স্কিন দিয়ে বা দেহ ত্বক দিয়ে শ্বাসকার্যটা চালায়। তো কি হয়, এই যে অ্যামিবা তারা তো এককোষী, কিন্তু কেঁচো হচ্ছে বহুকোষী। তো এখন এই যে বহুকোষী প্রাণীর ক্ষেত্রে শুধুমাত্র দেহ তল দ্বারা কিন্তু প্রত্যেকটা কোষে অক্সিজেন বা গ্যাস পৌঁছানো সম্ভব নয়। তো সেই কারণে কি হয়, কেঁচোর দেহে প্রথম রক্ত তৈরি হয়েছে। রক্তটা আবার কি, রক্তটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেমের একটা অংশ। তো কি হয় কেঁচোর ক্ষেত্রে দেহ ত্বক অর্থাৎ স্কিন দিয়ে, ভেজা স্কিন দিয়ে গ্যাসটা শরীরের মধ্যে প্রবেশ করে। তারপর রক্তের হিমোগ্লোবিনের মাধ্যমে কি হয়, সেই গ্যাসটা শরীরের প্রত্যেকটা কোষে ছড়িয়ে পড়ে। তো কেন রক্তটা লাল হয়, শুধুমাত্র এই হিমোগ্লোবিন থাকার কারণে রক্তটা লাল হয়। সেই জন্য কেঁচোর দেহে প্রথম কিন্তু রক্তটা তৈরি হয়েছে। তো এটা গেল ত্বকের দ্বারা কেঁচো শ্বাসকার্য চালায়। আর একটা হচ্ছে ব্যাঙ। ব্যাঙটাও বলতে হবে, কেন, ব্যাঙটা কিন্তু উন্নত, ব্যাঙের দেহে আরো উন্নত ধরনের শ্বাস অঙ্গ থাকে। কিন্তু কি হয়, ব্যাঙ যখন হাইবারনেশন বা শীত ঘুমে যায়, যখন শীতকালে কোনো গোপন গর্তে ব্যাঙ লুকিয়ে থাকে, তো তখন সে কোনো চলাচল করে না। যেটুকু আগে থেকে খাদ্য দেহে সঞ্চিত করে রাখে, সেই খাদ্যটা থেকেই প্রয়োজনীয় যেটুকু শক্তি, সেইটুকু শক্তিকে কাজে লাগায়। তো সেই সময় যখন কোনো কাজ করে না, তখন যদি ও উন্নত অর্থাৎ ফুসফুস দিয়ে শ্বাসকার্যটা চালায়, তাহলে অনেক বেশি শক্তি ক্ষয় হবে। সেই জন্য ব্যাঙ শুধুমাত্র
হাইবারনেশন বা অ্যাস্টিভেশনের সময় কি করে, দেহত্বক বা সিক্ত, ব্যাঙের চামড়াটা ভীষণ ভেজা থাকে, তো সেই ভেজা ত্বকের দ্বারা কি করে শ্বাসকার্যটা চালায়। তাতে কি হয়, তাতে শক্তির সাশ্রয় হয়। তাহলে কেঁচোর মেন হচ্ছে দেহত্বক, আর রক্তটা প্রবাহিত হয় কিসের দ্বারা, রক্তের দ্বারা। কিন্তু ব্যাঙের ক্ষেত্রে মেনলি শীত ঘুমের সময় ব্যাঙ এই দেহ ত্বক দিয়ে শ্বাসকার্য চালায়। নেক্সট আমরা আসবো হচ্ছে ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া বা শ্বাসনালী। তাহলে নাম দেখে বোঝা যাচ্ছে কি এটা হচ্ছে একটা নলাকার অংশ, নলের মতো স্ট্রাকচার। তো এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা দেখা যায় হচ্ছে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের, অর্থাৎ মশা, মাছি, আরশোলা, ফড়িং, এদের সবার ক্ষেত্রে কি ট্রাকিয়া থাকে। ট্রাকিয়াটা হচ্ছে একটা নালিকার মতো অংশ। তো শুধু ট্রাকিয়া থাকে না, ট্রাকিয়ার সাথে যেটা থাকে সেটা হচ্ছে শ্বাস ছিদ্র বা স্পাইরাকলস। তো এই স্পাইরাকলস গুলো কি থাকে, 10 জোড়া স্পাইরাকল থাকে। তো সেই স্পাইরাকল গুলো বক্ষ গহ্বর এবং উদর গহ্বরে বিভক্ত থাকে। তো সেই স্পাইরাকল গুলো হচ্ছে দেহের বাইরে কিছু ছিদ্রের মতো অংশ। তো সেই ছিদ্রের মতো অংশগুলো পরস্পর যুক্ত হয়ে এরকম ভাবে প্রত্যেকটা স্পাইরাকল পরস্পর যুক্ত হয়ে যে নলাকার অংশটা গঠন করে সেটা হচ্ছে ট্রাকিয়া। তাহলে কি ট্রাকিয়াটা দেহের ভেতর দিকে থাকে, আর এই স্পাইরাকলস গুলো এগুলো পতঙ্গের একদম দেহের বাইরের দিকে থাকে। তো এইটা দিয়ে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ঢুকুক বা বেরোক, সেটা অক্সিজেন গুলো এটা দিয়ে ঢুকে এই শ্বাসনালীতে চলে আসে বা ট্রাকিয়াতে চলে আসে। এইবার শরীরের ভেতরে গিয়ে এই ট্রাকিয়াগুলো বিভিন্ন ভাগে, ট্রাকিয়াটা ট্রাকিওলস, ঠিক আছে, ট্রাকিয়াগুলো ট্রাকিওলসে বিভক্ত হয়ে বিভিন্ন কোষে 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 অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গুলো ছড়িয়ে দেয়। তাহলে স্পাইরাকলস গুলো কি করে, স্পাইরাকলস গুলো দেহের বাইরে থেকে আদান প্রদান, মানে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড বের করে, তারপর গৃহীত হয়ে সে কোথায় চলে যায়, এই ট্রাকিয়াতে চলে যায়। তারপর সেই ট্রাকিয়াটা ভাগ হয়ে গিয়ে ট্রাকিওলস গঠন করে। সেই ট্রাকিওলস গুলো তখন কোষে কোষে অক্সিজেন ছড়িয়ে দেয়। কিন্তু কেঁচোর ক্ষেত্রে আমরা যেমন দেখলাম যে বহুকোষী কেঁচো বলে এদের রক্তটা সংবহনে সাহায্য করছে, কিন্তু পতঙ্গদের রক্তে কিন্তু হিমোগ্লোবিন থাকে না। আর হিমোগ্লোবিন থাকে না বলে পতঙ্গদের রক্ত হচ্ছে কালারলেস, বর্ণহীন, সাদা, কিছুটা সাদা, বর্ণহীন হয়। তো সেই জন্য এই পতঙ্গদের রক্তকে বলা হয় হিমোলিম্ফ। কি বলা হয়, হিমোলিম্ফ। তো যেহেতু হিমোলিম্ফ অর্থাৎ পতঙ্গদের রক্তে কি থাকে না, হিমোগ্লোবিন থাকে না, তো সেই জন্য পতঙ্গদের কিন্তু রক্ত থাকে, কিন্তু রক্তে যেহেতু হিমোগ্লোবিন থাকে না, সেই জন্য অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড কিন্তু পরিবহন করতে পারে না রক্ত পতঙ্গদের ক্ষেত্রে। তো সেই জন্য এই ট্রাকিয়াটাকে ছোট ছোট ভাগ হয়ে গিয়ে ওকে বিভিন্ন কলাকোষে অক্সিজেন পৌঁছে দিতে হয়। তাহলে পতঙ্গদের হয়ে গেল। নেক্সট আসবো আমরা ফুলকা। ফুলকা কাদের, ফুলকা হচ্ছে জলজ প্রাণীদের। জলজ প্রাণী মাছ, মেনলি মাছ, এছাড়াও চিংড়ি বা শামুক, ঝিনুক, এদের ক্ষেত্রেও কি ফুলকা হয়। তো ফুলকা আমরা মাছের ক্ষেত্রে সকলেই দেখেছি যে ফুলকাটা কোথায় থাকে, কানকোর, মাথার দুপাশে যে কানকো থাকে সেই কানকো একটা ঢাকনা মতো অংশ। তো সেই ঢাকনাটা খুললে বা তুললে আমরা কি দেখতে পাই, কানকো, এই ফুলকাটা দেখতে পাই। তো ফুলকাটা কি, ফুলকাটা এরকম একটা কেন্দ্রীয় অক্ষ থাকে, তারপর ছোট 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 চিরুনির মতো প্রচুর এরকম অংশ থাকে। তো সেগুলোকে আমরা কি বলি, ফুলকা বলি। তো এই ফুলকাটা পুরো রক্ত জালক পূর্ণ থাকে, সেই জন্য কি হয়, পুরো লাল রঙের দেখতে হয়। ফুলকাটা যত লাল হবে মাছটা আমরা জানবো যে ততটা মানে টাটকা বা এরকম জানা হয়। তো তাহলে কি হয়, যে মাছের ফুলকা দিয়ে
শ্বাসকার্যটা চালায়। আর ফুলকাটা কি হচ্ছে, রক্তজালকপূর্ণ, অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে মাছের ক্ষেত্রেও শ্বাসবায়ুটা ফুলকা দিয়ে ঢোকে, কিন্তু সারা দেহে ছড়িয়ে দেয় কে, রক্ত। তখন মাছের ক্ষেত্রে কি হয়, মাছ মুখ দিয়ে জলটা গ্রহণ করে, মুখ দিয়ে জলটা গ্রহণ করে, তাহলে জল যখন গ্রহণ করে তাহলে জলে দ্রবীভূত যে অক্সিজেন সেটাও গ্রহণ হয়ে যাচ্ছে। তারপর জল, এই মুখ দিয়ে জলটা গ্রহণ করে কি করে, এই ফুলকা দিয়ে সেই জলটাকে বাইরে বার করে দেয়। এবার যখন এই জলটা মুখ দিয়ে গ্রহণ করে ফুলকা দিয়ে বার করে দেয়, তখন জলে এই ফুলকাটা ভিজে যায়, ফলে সেই ফুলকার মধ্যে যে রক্ত জালকগুলো থাকে সেগুলো অক্সিজেনটাকে মাছের শরীরে সেখান থেকে টেক আপ করে, আর সারা শরীর থেকে যে দূষিত কার্বন ডাই অক্সাইডটা সেটাই ফুলকা দিয়ে জলের মাধ্যমে বেরিয়ে যায়। তাহলে মাছ এরকম ভাবে মাছ বা যে কোনো জলজ প্রাণী এরকম ভাবে শ্বাসকার্য চালায়। তাহলে কি করে, মুখ দিয়ে জলটা নেয় আর ফুলকা দিয়ে জলটাকে বের করে দেয়, তার সাথে কি করে, গ্যাসীয় বিনিময়টা করে। এবার আরেকটা, সেটা হচ্ছে যে ফুলকা ছাড়াও কিছু মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। অতিরিক্ত শ্বাসযন্ত্র মানে কি, এটা কাদের থাকে, জিওল মাছ। জিওল মাছ কাদের বলে, জিওল মাছ হচ্ছে সেইগুলো যাদেরকে জল থেকে তুলে ডাঙায় কিছুক্ষণ জিইয়ে রাখা যায়, তাদের বলা হচ্ছে জিওল মাছ। তো সেগুলো কি কি, সেগুলো হচ্ছে কই, শিঙি, মাগুর। এই মাছগুলোকে কি বলা হয়, জিওল মাছ বলা হয়। জিওল নামে কিন্তু কোনো মাছ হয় না। কই, শিঙি, মাগুর এগুলোকে জল থেকে তুলে ডাঙায় বেশ কিছুক্ষণ জিইয়ে রাখা যায়, সেই জন্য এদের নাম হয়েছে জিওল মাছ। তো এদের কি থাকে, এই মাছগুলোর ক্ষেত্রে, বিভিন্ন মাছের ক্ষেত্রে বিভিন্ন রকম দেখতে, কোনোটা ফুলের মতো বা কোনোটা নলের মতো, কোনোটা কদম ফুলের মতো, এরকম বিভিন্ন স্ট্রাকচারে, মানে ফুলকার পাশাপাশি আর একটা শ্বাসযন্ত্র থাকে। তো সেইটা কেন থাকে, সব মাছের থাকে না কেন, সব মাছ কি করে, ফুলকা দিয়ে কাজটা চালিয়ে নিতে পারে। তো সেই জন্য ফুলকাটা যেহেতু জলে দ্রবীভূত অক্সিজেনটাকে গ্রহণ করতে পারে, সেই জন্য আমরা যদি রুই বা কাতলা মাছকে ডাঙায় নিয়ে চলে আসি জল থেকে, তাহলে কিন্তু সেই মাছগুলো তাড়াতাড়ি মরে যায়। কিন্তু কই মাছকে বা শিঙি, মাগুর এই মাছগুলোকে যদি জল থেকে তুলে এনে ডাঙাতেও রাখি, তাও কিন্তু ওরা কিছুক্ষণ বেঁচে থাকতে পারবে। তো কেন পারবে, তাদের এই অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, যেটা পরিবেশ থেকে, মানে জল ছাড়াও প্রকৃতি থেকে তারা কি করবে, অক্সিজেনটাকে গ্রহণ করতে পারবে। তো কেন এই জিওল মাছদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, অন্যদের তো থাকে না? কারণ হচ্ছে এই যে জিওল মাছগুলো, কই, শিঙি, মাগুর, এই মাছগুলো কোথায় থাকে, কাদা মাখা জলে থাকে, কাদা মাখা পাঁকে, জলের পাঁকের মধ্যে থাকে। তো সেই জলে অক্সিজেনের সাপ্লাইটা একটু কম থাকে, মানে জলে দ্রবীভূত অক্সিজেনটা বাতাস থেকে অক্সিজেনটাকে গ্রহণ করতে হয়। আর কি হয়, এই সমস্ত এই মাছগুলো যখন একটা জলাশয় থেকে আর একটা জলাশয়ে যায়, তখন ওদের কিছুটা মানে স্থলভাগ পেরিয়ে যেতে হয়। একটা জলাশয় থেকে আরেকটা জলাশয়ে যখন যায়, তখন কিছুটা স্থলভাগ পেরিয়ে যেতে হয়। তো সেই যে যখন যায়, সেই যাত্রাপথেও এই অতিরিক্ত শ্বাসযন্ত্রগুলো কাজ করে। ঠিক আছে। আর এই অতিরিক্ত শ্বাসযন্ত্রগুলোর একটা সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে এই যে যত আমরা শ্বাস অঙ্গগুলো পড়ছি, সবগুলোই কিন্তু অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে পারে। কিন্তু এই যে অতিরিক্ত শ্বাস অঙ্গ বা যন্ত্রটা, এরা কিন্তু শুধুমাত্র অক্সিজেনটা গ্রহণ করতে পারে, কিন্তু এই অতিরিক্ত শ্বাসযন্ত্র দিয়ে কার্বন ডাই অক্সাইডটা বেরোয় না। বেরোনোর জন্য আবার ফুলকাটাকে ইউজ করতে হয়। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে ফুসফুস। তো ফুসফুস কাদের থাকে, তাহলে আমরা মাছ অবধি পড়ে নিয়েছি। তাহলে ফুসফুসটা উভচর থেকে শুরু করে উভচর, সরীসৃপ, পক্ষী আর স্তন্যপায়ী। মানে কি, ব্যাং, সরীসৃপ অর্থাৎ টিকটিকি, গিরগিটি, এগুলো সাপ, পক্ষী, পাখি, আর স্তন্যপায়ী হচ্ছে মানুষ, বেড়াল, কুকুর, যত উন্নত প্রাণী আছে সবার কি হচ্ছে,
মেন একটা যে শ্বাস অঙ্গ সেটা হচ্ছে কি ফুসফুস। তো সেই ফুসফুসের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, একজোড়া ফুসফুস, আমাদের দেহে একজোড়া ফুসফুস থাকে। তো সেই ফুসফুসটা কি করে, সংবহন তন্ত্র অর্থাৎ রক্ত লসিকা এগুলোর সাহায্যে ফুসফুস এবং সংবহন তন্ত্রের সাহায্যে আমাদের দেহের যে বহুকোষী জীব আমরা তার প্রত্যেকটা কোষে কোষে এই অক্সিজেন বা গ্যাস সরবরাহ করে এই ফুসফুস। তো এই ফুসফুসের স্ট্রাকচার এবং ফুসফুসটা কি করে কাজ করে সেটা আমাদের স্পেশালভাবে একটু পড়তে হবে, সেটা আমরা পরে পড়বো, নেক্সট ভিডিওতে পড়বো। তো সেই সব থেকে উন্নত শ্বাস অঙ্গ হলো এই ফুসফুস। তাহলে এই বিভিন্ন শ্বাস অঙ্গের দ্বারা জীব দেহে বহিঃশ্বসনটা সম্পন্ন হয়। বহিঃশ্বসন অর্থাৎ শরীরের মধ্যে গ্যাসটা ঢোকা বা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড শরীরের মধ্যে প্রবেশটুকু হলো। এবারে প্রবেশ করার পর সেই গ্যাসগুলো কিভাবে খাদ্য থেকে শক্তি তৈরি করছে সেটা আমাদের পড়বো হচ্ছে সেলুলার রেসপিরেশন বা অন্তঃশ্বসনে পড়বো। তাহলে বোঝা গেল যে কেন আমাদের শ্বাসঅঙ্গ দরকার। কারণ হচ্ছে যে আমরা হচ্ছে বহুকোষী প্রাণী, উদ্ভিদ হোক বা প্রাণী হোক বহুকোষী প্রাণী। তো সেই প্রত্যেকটা কোষে কোষে শ্বাস অঙ্গর প্রত্যেকটা কোষে কোষে গ্যাস পৌঁছে দেওয়ার জন্য আমাদের শ্বাসঅঙ্গটা দরকার। শুধু যদি শ্বাসঅঙ্গ যদি না থাকতো তাহলে প্রত্যেকটা কোষে কোষে প্রত্যেকটা মুহূর্তে যে গ্যাসটা দরকার সেটা আমাদের সরবরাহ করা যেত না। তো সেই কারণে এই শ্বাসঅঙ্গ তৈরি হয়েছে। তো এটা হচ্ছে শ্বসনের একটা পার্ট আমাদের শেষ হলো।